নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব অগাস্ট মাস নিয়ে। যে রাশিটিকে নিয়ে আলোচনা করব তা হচ্ছে বৃশ্চিক রাশি। আমার আজকের এই আলোচনাটা সম্পূর্ণভাবে সার্বিক মতে, স্পেসিফিক ভাবে আমার আলোচনা করা সম্ভব নয়, কারণ এই পশ্চিমবঙ্গতেই কিন্তু কয়েক লক্ষ বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্মছক আলাদা। প্রত্যেকের স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, প্রত্যেকের কালপুরুষ ছক আলাদা। সুতরাং স্পেসিফিক ভাবে আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয়। যদি স্পেসিফিক ভাবে জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া প্রয়োজন, চেম্বারে যাওয়া প্রয়োজন। এখন আমার কাছে যদি আসতে হয় তাহলে আমার কিছু নিয়ম আছে। আমি কিন্তু সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। জেমস্টোনকে যারা রেমেডি বলে মনে করেন, হাতের মধ্যে যারা জেমস্টোন পরেন, তারা কখনো আমার চেম্বারে আসবেন না। আমি জেমস্টোনকে রেমেডি বলে মনে করি না। কেন করি না, কিসের জন্য করি না, সেটা আমি বহুবার বলেছি, এখন আমি বলছি না, সেটা আলোচ্য বিষয়বস্তু নয়। ফার্স্ট। তৃতীয়ত, এটা দ্বিতীয় নিয়ম গেল। তৃতীয়ত, যাই একটু অ্যাস্ট্রোলজারের কাছে যাই, একটু জেনে আসি যে আমার কেমন দিন আসতে চলেছে, কেমন সময় আসতে চলেছে, বা কোনো প্রবলেমে পড়েছি, কবে সেখান থেকে আমি বেরিয়ে আসতে পারবো। তারা কখনোই কিন্তু আমার কাছে আসবেন না, কেননা আমার চেম্বার ফিস কিন্তু ৩,০০০ টাকা এবং অনলাইন প্রেডিকশন ফিস কিন্তু ৫,০০০ টাকা, অনেক বেশি। কেন অর্থ খরচা করবেন বেকার? আপনি যদি ভীষণ সিরিয়াস হন, কেন একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। তিনি আপনার পজিটিভ সাইড নিয়ে আলোচনাই করবেন না, তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। আপনার নেগেটিভিটিটাকে ফাইন্ড আউট করা, সেটাকে শর্ট আউট করার দায়িত্ব কিন্তু একজন অ্যাস্ট্রোলজারের। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম, অন্তত আমার কাছে এলেন, আমি নেগেটিভিটিটা ফাইন্ড আউট করে দিলাম, আপনি বাড়ি চলে গেলেন, তারপরেও যা হবে দেখা যাবে। তিনি না চাইলে গাছের পাতা পর্যন্ত হেলে না, ভাগ্যে যা আছে তাই হবে। আমি বিশ্বাস করি এইগুলো কিন্তু নঙ্গর্থক চিন্তা ভাবনা। আসবেন না আমার কাছে। আপনি সেই রকম সিরিয়াস যদি হন যে নেগেটিভিটিটা শুনলাম, ফাইন্ড আউট করা হলো বাই হুক বাই ক্রুক, যুদ্ধকালীন তৎপরতায়, প্রয়োজন হলে কিন্তু ঘটি বাটি বিক্রি করে হলেও আমি নেগেটিভিটিটাকে অফ করব, কেননা জীবনের সাথে কম্প্রোমাইজ কখনোই করা চলে না। তবেই কিন্তু আপনি আমার কাছে আসবেন, তা না হলে পশ্চিমবঙ্গে অনেক ভালো অ্যাস্ট্রোলজার রয়েছেন, তাদের কাছে যাবেন। আমার এখন চেম্বার চলছে, চেম্বার শেষ হওয়ার পর খুব শীঘ্রই আমি
টেলিভিশন চ্যানেলে রাজযোগ নিয়ে, শনির 7.5 নিয়ে, ঢাইয়া নিয়ে, কাল সর্পদোষ নিয়ে, এইগুলোকে নিয়ে কিন্তু আমি আলোচনা করব। যদি আপনারা টেলিভিশনে আমাকে ফলো না করেন, ইউটিউবেই কেবল ফলো করেন, তাহলে টেলিভিশন চ্যানেলের যে র ভিডিওগুলো সেগুলো কিন্তু আমি ইউটিউবে পাবলিশ করি, আপনারা তো দেখেইছেন। সেটা কিন্তু 4, 5, 6 এর মধ্যেই পাবলিশ করব। অবশ্যই দেখবেন, উপলব্ধি করবেন। ভয় দেখানোর যে একটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রবণতা বিজনেস করার জন্য, অর্থ ইনকামের জন্য, সেখান থেকে বেরিয়ে এসে আসল সত্যিটা, আসল বিষয়বস্তুটা আপনাদের জানা ভীষণ প্রয়োজন। বৃশ্চিক রাশির যদি আমি 1 নাম্বার ঘরকে দেখি, 1 নাম্বার ঘর মানে কি? স্থাপত্যভিদ, মেরুদণ্ড, পরিকাঠামো, যার উপর আমার অস্তিত্বটা দাঁড়িয়ে রয়েছে। তাহলে সেখানে আমি যেটা দেখতে পাচ্ছি, বৃহস্পতির প্রভাব কিন্তু মারাত্মক। জ্ঞান প্রজ্ঞার জায়গাটা, আমি যে সাবজেক্টের উপর লড়াই করছি, বিজনেস করতে পারি, সার্ভিস করতে পারি, পড়াশোনা করতে পারি, আমি কিন্তু আমার নির্দিষ্ট যে কাজ, মা শারদা বলেছিলেন, যার যেখানে কর্ম সেখানেই তার মুক্তি। তাহলে আমার যে কর্মটা, সেখানে আমার নলেজকে, আমার অধ্যবসায়কে, আমার ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনকে পুঁজি করে কিন্তু আমি জেতার চেষ্টা করব। এটা অত্যন্ত প্লাস পয়েন্ট। দ্বিতীয় যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেকেন্ড হাউসে কিন্তু সূর্যের যে অবস্থান অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, এবং মঙ্গলের অবস্থানও কিন্তু মারাত্মক পজিটিভ হয়ে রয়েছে ভাইব্রেশনের মধ্যে দিয়ে। কিন্তু সূর্যের একটা নেচার হলো ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা। সুতরাং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু অর্থনৈতিক স্টেবিলিটির অভাব হতে পারে, সঞ্চয়ের অভাব হতে পারে। কিন্তু সূর্য পজিটিভ ভাবে যখন সেকেন্ড হাউসকে হিট করে, ফিনান্সিয়াল যে ক্রাইসিস ছিল সেখান থেকে কিন্তু আমি বেরিয়ে আসব। উচ্চস্থ মঙ্গল যখন হিট করছে আমার কর্মের মধ্যে দিয়ে, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে, আমার যে অর্থনৈতিক সিচুয়েশনটা নেগেটিভ ছিল সেখান থেকে কিন্তু আমি বেরিয়ে আসতে পারবো। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে, আমি যদি থার্ড হাউসকে লক্ষ্য করি, কেতুর ভাইব্রেশন মারাত্মক। তাহলে থার্ড হাউস দ্বারা কিন্তু আমরা মানসিকতা, মনোভাবের জায়গাটাকে বুঝি। সবাই যেটা ভাবছে আমি সেটা ভাবছি না। কেতুকে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। তার নিজস্ব কোনো পাওয়ার নেই, পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। কিন্তু কেতুর যে ভাইব্রেশন বুধের সাথে, সেই বুধ নেগেটিভ হয়ে গেছে। সুতরাং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু ইগো প্রবলেম, লোক দেখা নিয়ে একটা জায়গা থাকবে। আমি পূর্বেও এরকম এক্সাম্পল দিয়েছি। দেখা গেল আমি 40,000 টাকা ইনকাম করতাম, এখন 60, 70, 80,000 টাকা ইনকাম করছি। তাহলে আমি তো ইনকাম করছি, জীবন গাড়ির পেট্রোল হচ্ছে অর্থ। আমি সদর্থক ভাবে আরো ভালোভাবে বাঁচতে পারি। তা না করে লোক দেখাবার জন্য দেখা গেল আমি একটা গাড়ি কিনে ফেললাম, সেকেন্ড হ্যান্ড হতে পারে, ব্যাংক লোন নিয়ে হতে পারে, প্রয়োজন ছিল না। যখনই একটা গাড়ি কিনলাম, একজন ড্রাইভারকেও নিতে হলো। গাড়ি পোষা মানে হচ্ছে হাতি পোষা। তাহলে 40,000 টাকায় আমার জীবনটা যেমন চলছিল, 70 বা 80,000 টাকায় জীবনটা আরো অনিশ্চিত হয়ে গেল বরঞ্চ। কিন্তু লোকেরা ভাববে, আরে বাবা, স্ট্যাটাস বেড়ে গেছে, স্ট্যান্ডার্ড বেড়ে গেছে।
আমি এখান থেকে শিলিগুড়ি যাচ্ছি, রাত্রিবেলায় বাসে চেপে সকালবেলায় নেমে গেলেই হয়। আমি ফ্লাইটে করে গেলাম, ফটো তুললাম, স্ট্যাটাস দিলাম, আরে বাবা, শিলিগুড়ি পর্যন্ত উনি ফ্লাইটে করে যাচ্ছেন, ওনার ব্যাপার স্যাপারই আলাদা। এই যে লোক দেখা নিয়ে প্রমোশন করা নিজের সফলতার, বা আমি ভালো আছি, এই মানসিকতাটা কিন্তু বৃশ্চিক রাশির ত্যাগ করা ভীষণ প্রয়োজন বলে আমার মনে হয়। এখন যদি খুব ভালো মতন ফোর্থ হাউসকে দেখা যায়, তাহলে ফোর্থ হাউস ইম্পর্টেন্ট ফ্যাক্টর, শুক্র 3-9 কানেকশন হিট করছে 9 নাম্বার ঘরকেও। তাহলে আমার সিচুয়েশন আসার জন্য আমি নিজেই দায়ী হয়ে যাচ্ছি। মা চঞ্চল হয়ে উঠতে পারে, অস্থির হয়ে উঠতে পারে, মাতৃতুল্য কেউ চঞ্চল হয়ে উঠতে পারে, অস্থির হয়ে উঠতে পারে, স্যাটিসফ্যাকশনের অভাব হতে পারে, কি হয় একটা ব্যাপার হতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। জীবনের আনন্দটা নিজের কারণেই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। শত্রুতা থেকে, আমি যদিও ফোর্থ হাউস হিট করছি তবু 6-9 কানেকশন, শত্রুতা থেকে ডিস্টারবেন্স ক্রিয়েট হওয়া, দেখা যাচ্ছে ধার করেছি কারোর কাছে, লোন করেছি, ডিস্টারবেন্স ক্রিয়েট হওয়া, এগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ম্যান আইডেন্টিফিকেশন, ভুল মানুষকে বিশ্বাস করে ফেললাম, ভুল জায়গায় ভুল কথা বললাম, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 5 নাম্বার ঘরটা কিন্তু অতি উচ্চস্থ অবস্থায় রয়েছে 9-6। সুতরাং বুদ্ধির জায়গাটা কিন্তু সদর্থক, বা আমি যদি দেখি সন্তানের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ। সফলতার জায়গাটা, মঙ্গল যেহেতু রবির সাথে একত্রীকরণ সৃষ্টি করছে, সম্পর্ক স্থাপন করছে, সফলতার জায়গাটা নড়ে যেতে পারে, ফ্লাকচুয়েশন ক্রিয়েট হতে পারে। অনেক সময় আমি সফল এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করলাম, দেখা গেল আমার সফলতাটা হ্রাস হতে শুরু করলো, নিম্নগামী হতে শুরু করলো, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 6 নাম্বার ঘর যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, সার্ভিসের জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে। সার্ভিসের জায়গাটা, বা যারা সার্ভিস পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছ, টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। এবং 7 নাম্বার ঘরটাও কিন্তু টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, 7 নাম্বার এবং 6 নাম্বার ঘরের একত্রীকরণ 1 নাম্বার ঘরকে হিট করছে, এবং 6-9 কানেকশন 7-5-11 কে হিট করছে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গা থাকবে, এবং এমন কোন সিচুয়েশন ক্রিয়েট হতে পারে যখন আমার সিদ্ধান্তটাই ফাইনাল হয়ে যাচ্ছে। আমি যদি ভুল সিদ্ধান্ত গ্রহণ করি, আমি কিন্তু দেখা যাচ্ছে যে আমি ডিক্রিজ হয়ে গেলাম, আমি ব্যর্থতার দিকে চলে গেলাম, পাওয়া জিনিস হারিয়ে ফেললাম। আবার যদি আমি সিদ্ধান্ত গ্রহণ করি পজিটিভ ভাবে, সঠিক অর্থে, তাহলে কিন্তু একটা সিদ্ধান্ত আমার জীবনকে বদলে দিতে পারে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমার চারিপাশে যে সমস্ত শুভাকাঙ্ক্ষী মানুষেরা রয়েছে, তারা আমাকে মিসগাইড করতে পারে, ভুল পথে পরিচালিত করতে পারে, নানান ভাবে আমাকে কিন্তু জীবন সম্পর্কে জ্ঞান দিতে পারে। সেগুলো কিন্তু শুনবও আমি, এটা নেগেটিভ, শুনে ইমপ্লিমেন্ট করব আমি, এটাও কিন্তু নেগেটিভ। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, প্রেমের ক্ষেত্রে, প্রেমজ সম্পর্কের মধ্যে, বিশ্বাসের ক্ষেত্রে, মর্যাদার ক্ষেত্রে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বিশ্বাস ভঙ্গতা বা ছলনার জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, 8 নাম্বার ঘরকেও কিন্তু শনির যে প্রভাব, সেই প্রভাব প্রভাবিত করছে। তার ফলে কি হয়ে যাবে, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, আমার যে নিয়মানুবর্তিতা, আমার যে লড়াই, আমার যে কমিউনিকেশন, আমার যে কর্মচারীদের সাথে সঠিক মতন বিহেভ করা, সেই জায়গায় কিন্তু ভুল হয়ে যেতে পারে। হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যেতে পারি, মেন্টাল ডিপ্রেশনের জায়গাটাও কিন্তু চলে আসছে।
হঠাৎ করে মনে হতে পারে আমার দ্বারা বোধহয় কোনো কিছুই করা সম্ভব নয়। হঠাৎ করে কিন্তু কনফিডেন্স লেভেল, সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন যদি 9th হাউসকে খুব ভালো মতন দেখা যায়, তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে নেগেটিভ বুধের প্রাধান্য রয়েছে। উচ্চ শিক্ষার জন্য যারা পড়াশোনা করছো, পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। এবং রাহু কানেকশন রয়েছে, দূরবর্তী স্থানে যারা আছো তারা কিন্তু খুব একটা ভালো নেই, ভালো থাকবে না, ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাবে। রাজ্যের বাইরে যারা আছো, যেখানে জন্মেছো সেখান থেকে রাজ্যের বাইরে বা দেশের বাইরে নানান প্রতিবন্ধকতা গ্রাস করতে পারে, জীবনে প্রতিবন্ধকতা, অবস্ট্রাক্ট ক্রিয়েট হতে পারে বারংবার, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এই সমস্ত কিছু থেকেই কিন্তু তুমি বেরিয়ে আসতে পারবে। কি করে বেরিয়ে আসতে পারবে? তার কারণ 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র, বুদ্ধিমত্তার ক্ষেত্র, সন্তানের ক্ষেত্র। তাহলে 10 নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা, পজিটিভ হয়ে রয়েছে, অত্যন্ত পাওয়ারফুল হয়ে রয়েছে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সূর্যের অবস্থান বা ভাইব্রেশন বা দৃষ্টির জায়গাটাও যেহেতু 10 নম্বর ঘরে পড়ছে, তাহলে 10 নম্বর ঘরকে ক্ষেত্র বলা হয়, হ্যাঁ, জংশন বলা হয়। 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব, সেই 11টা ভাবের ব্যয়ের স্থান 12 নম্বর ঘর। কিন্তু 1 থেকে 11টার যে ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, সেখান থেকে যদি ফ্রুটফুল রেজাল্ট পেতে হয় তাহলে কিন্তু 10 নম্বর ঘরকে পজিটিভ থাকতেই হয়। কিন্তু 10 নম্বর ঘরের ভাইব্রেশনে সূর্য চলে আসার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে, যেই ক্ষেত্রগুলো রিপ্রেজেন্ট করছে আমার জীবনের 11টা দিক, সবসময় কিন্তু ফ্লাকচুয়েশন থাকবেই। এবং চন্দ্র, মঙ্গল এবং সূর্যের যে ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে ভাইটাল হয়ে যাবে, ইম্পর্টেন্ট হয়ে যাবে। আমি কিভাবে দেখছি সিচুয়েশনটাকে, আমি কিভাবে হ্যান্ডেল করছি সিচুয়েশনটাকে, আমি কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করছি, অন্যের দ্বারা তাড়িত প্রভাবিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করছি না তো, সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 11th হাউসকে যদি লক্ষ্য করা যায়, তাহলে 11th হাউস কিন্তু 3-7-11 কানেকশনের মধ্যে দিয়ে 12 নম্বর ঘরকেও হিট করছে। তাহলে খুব সাবধান। আমার জীবনের সব দিক সম্পর্কে আমি মোটামুটি আলোচনা করলাম। মনে রাখার প্রয়োজন আছে এই যে শুক্রের অবস্থান সৃষ্টি হচ্ছে। শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্তজি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমরা যে অর সিচুয়েশনের মধ্যে রয়েছি সেটাকে ওভারকাম করাই হচ্ছে আমাদের লাক্সারিয়াস লাইফ লিড করা। যেই মানুষটা রাস্তার ধারে ঝুপড়িতে বসবাস করত, সে যখন একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছে, তার কাছে লাক্সারিয়াস লাইফ লিড করা। আমাদের মতো মানুষের ঘরে একটা এসি থাকা মানেই হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। একটা নর্মাল গাড়ি থাকা মানে হচ্ছে আরো লাক্সারিয়াস লাইফ লিড করা। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু নিজেদের কারণেই অর সিচুয়েশনে চলে আসতে পারে, অর সিচুয়েশন ফেস করতে পারে। আবার দেখা যাচ্ছে অর সিচুয়েশন থেকে আমি কিন্তু বেরিয়ে আসতে পারছি, আবার কোনো ভুল করলাম, অর সিচুয়েশনে চলে গেলাম, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ভুল মানুষকে বিশ্বাস করা, ভুল মানুষকে ভালোবাসা এবং স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একদম পজিটিভ না হওয়া, সেপারেশনের জায়গায় যারা চলে গেছে, ডিভোর্সের জায়গায় চলে যেতে পারে, জৈবিক সুখ প্রাপ্তি থেকে বঞ্চিত হয়ে যাওয়া, মনের মধ্যে সারাক্ষণ ধরে কি হয় একটা ব্যাপার স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাওয়া এবং সারাক্ষণ ধরে কিন্তু একটা টেনশন কাজ করা, এটাও কিন্তু মারাত্মকভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আজকের মতন এটুকুই। নমস্কার।